স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ মহিউদ্দিন। স্কাইপে কথোপকথন নিয়ে বিতর্কের মুখে পদত্যাগ করলেন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম। দৈনিক আমার দেশ বিচারকের এই কথোপকথন প্রকাশ করে এর জের ধরে তার পদত্যাগের দাবি তুলছিল বিএনপি ও জামাত ইসলামী সমর্থক আইনজীবীরা। যুদ্ধাপরাধের বিচার কাজের চূড়ান্ত মুহূর্তে সরকারের তরফ থেকে বারবার বলা হচ্ছে ষড়যন্ত্রের কথা। এই অভিযোগে বিচারাধীন আসামিদের মুক্তির দাবিতে মাঠেও সোচ্চার দেখা গেছে তাদের অনুসারীদের। ঠিক এমনই এক সময় বিচারকের ব্যক্তিগত আলাপচারিতা হ্যাকিং এর ঘটনা ঘটল। তবে সরকার পক্ষ থেকে জানানো হয়েছে নিজামুল হকের পদত্যাগে যুদ্ধাপরাধের বিচার উপর কোনো ধরনের প্রভাব পড়বে না। এই অবস্থা আজকের বাংলাদেশে আমরা খুঁজব কিছু প্রশ্নের উত্তর। বিচারপতি নিজামুল হকের পদত্যাগ মানবতা বিরোধী অপরাধের বিচারে কতটা আইনি জটিলতা তৈরি করবে? আইনি পরামর্শ নেওয়ার প্রশ্নে কতটা স্বাধীনতা নিতে পারেন বিচারক? বিচারকের ব্যক্তিগত আলাপচারিতা গণমাধ্যমে প্রকাশ কতটা নৈতিক? মানবতা বিরোধী অপরাধের বিচার দ্রুত শেষ করায় কতটা সহায়তা দিতে পারে সরকার? জানিয়ে রাখি, আজকের বাংলাদেশে মতামত প্রশ্ন পাঠাতে SMS করতে পারবেন ইমেল করতে, লিখতে পারবেন ফেসবুক ও টুইটারেও। এসব বিষয় নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আছেন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক, আছেন দৈনিক সমকালের সম্পাদক জনাব গোলাম সারোয়ার এবং আইন বিশেষজ্ঞ ডক্টর শাহাদিন মালিক। স্বাগত আপনাদের। ব্যারিস্টার রফিকুল হক, এই ট্রাইব্যুনালে এই ট্রাইব্যুনাল 1 থেকে বিচারপতি নিজামুল হক নাসিম পদত্যাগ করেছেন। এই ট্রাইব্যুনালেই দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের যে অভিযোগ ছিল তার শুনানি শেষ হয়েছে। এটা যে কোনো দিন রায়ের জন্য অপেক্ষমান ছিল। এখন আইনের নির্দেশটা কি বা আইনের ইয়েটা কি? এই পুরো শুনানি হবে, আবার শুনতে হবে রায়। তো আরেকজন নিজামুল হকের জায়গায় আরেকজন আসলে সে তো আর রায় দিতে পারবে না। তো মানে পুরো শুনানি হবে। পুরো ট্রাইব্যুনালের অন্য দুই সদস্যকে ধরুন আমরা এই অ্যাপিলেট ডিভিশনে যাই, 5 জন জাজ শুনছে। জি, কালকে গেলাম, একজন জাজ অ্যাবসেন্ট ফর সাম রিজন, আমাদের শুনানি হয় না, অ্যাডজন্ট হয়েছে কেস। আবার সে আসলে তখন হবে। তো এখানে একজন জাজ চলে গেল, 3 জন জাজে শুনেছে। একজন যে প্রেসিডেন্ট সে রিজাইন করলো, যেভাবে রিজাইন করুক, যে কারণে রিজাইন করুক, সে নেই। তার জায়গায় আর 2 জন শুনেছে, তারা রায় দিয়ে দেবে। আর একজন তার জায়গায় এসে রফিকুল্লাহ নিজামুল হকের জায়গায় এসে বসলো, সে রায় দিয়ে দেবে? সম্ভব? তাই তো বলছে আমাদের ল মিনিস্টার, বলছে তাই হবে, আর নতুন শোনার দরকার নেই, উনি এসে রায় দিয়ে দেবেন। অ্যাবসেন্ট কথা এগুলো। তো এইটা পুরোটা আবার শুনতে হবে। হ্যাঁ, পুরো শুনতে হবে। সবচেয়ে বেনিফিটেড হলো জামাত। সবচেয়ে বেনিফিটেড এই ঘটনা যে যাই হোক, মোস্ট বেনিফিটেড ইজ জামাত। জামাত যে চেয়েছিল, আমাদের সরকার চেয়েছিল, আমরা চেয়েছিলাম যে 16ই ডিসেম্বরের মধ্যে হয়ে যাক, কিংবা 31শে ডিসেম্বরের মধ্যে বিচার হয়ে যাক। হ্যাঁ, এই যে মানবাধিকার বিচার, কোথায় বিচার কোথায় 31শে ডিসেম্বর চলে গেল, কোন ডিসেম্বরে এখন চলে গেল? তো সেই জন্য এই নিজামুল হকের এই ব্যাপারে জামাত সবচেয়ে বেনিফিটেড হলো। আমি একটু সারোয়ার ভাইকে শুনবো, একটু ডক্টর শাহাদিন মালিককে শুনি। যে এই তাড়াহুড়োর মধ্যে স্যার যদি একটু উইথ অল ডিউ রেসপেক্ট, তাড়াহুড়োর মধ্যে আপনি দেখে আসতে পারেননি। আমি একটু আসার আগে একটু দেখে আসছি না। আপনি ওই আইনে মামলা করেন না, আমিও করি না, আমাদের জানা নাই। ওই 6 ধারায় বোধহয় এটা একটু কাভার দেওয়া আছে। কাভার দেওয়া আছে, যদি জাজ অ্যাবসেন্ট থাকে বা কিছু হয় তাহলে বাকি তারা দিতে পারে, এইরকম আছে। ওই যে আমাদের লেবার ট্রাইব্যুনাল, অ্যাপিলেট ট্রাইব্যুনালে ওইরকম একটা কথা বলা আছে। সেই এক জিনিস। আর এরকম একটা ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল হচ্ছে, সেখানে একজন জাজ, বিশেষ করে যে প্রেসিডেন্ট, সেই রিজাইন করলো, তারপরেও যদি এইরকম হলে তার বাইরে অ্যাকসেপ্টেবিলিটি ইন্টারন্যাশনাল চিন্তা করে দেখেন কি হবে। সেটা অ্যাকসেপ্ট করবে? ডক্টর শাহাদিন মালিক কি মনে করছেন যে আইনের ক্ষেত্রে সেটা কভার করা আছে, যে এইখান থেকেই আবার মামলা যে অবস্থায় আছে তারপর থেকে আবার শুরু হতে পারে? ওই ধরনের যে কথা বলা আছে, স্যার যেটা বললেন, একটা হলো যে লেটার অফ ল কি বলা আছে, আর স্পিরিট অফ ল। স্যার যেটা বলছেন স্পিরিটের দিক দিয়ে, হ্যাঁ নিশ্চয়ই ওখানে কিছুটা, কিন্তু করতে চাইলে লেটার অফ ল বলা আছে, কেউ যদি মৃত্যুবরণ করে বা অনুপস্থিত থাকে ইত্যাদি কারণে যে অবস্থা আছে ওই অবস্থায় চলবে, এবং ওই একজন অনুপস্থিতির জন্য কোনো প্রশ্ন তোলা যাবে না। আচ্ছা, সেটা আইনি একটা একটা 6 ধারা একটা এরকম কথা বলা আছে। সামনে নাই বাট ওই ধরনের। কিন্তু স্যার যেটা বলছেন যে ওইটা ঠিক। আমি এটা একটু তো কথা হচ্ছে, একটা নর্মাল কেস, একটা লেবার ট্রাইব্যুনালের কেস হচ্ছে, আর একটা ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালের বিচার হচ্ছে, দুটো তফাৎ নেই। সেখানে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে 1 দিন ধরে বিচার চলছে, বিচার প্রায় শেষ, এমন সময় যে চেয়ারম্যান তিনি রিজাইন করলেন, এবং একটা অদ্ভুত এক পরিস্থিতি রিজাইন করতে হলো। এরপরে বললো বাকি যারা আছে তারা চালিয়ে যাবে, যেটা আমাদের শফিক সাহেব ল মিনিস্টার বলেছেন। আমি এগ্রি করি না, সেটা হতে পারে, তার একটা অ্যাকসেপ্টেবিলিটি হতে হবে, ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেবল হতে হবে, একটা ইন্টারন্যাশনাল
ট্রাইব্যুনাল হচ্ছে, প্রেসিডেন্ট বিদায় নিল আর দুজনে শুনে গেল, এটা তো সারোয়ার ভাইয়ের কাছে আসবো যে ব্যারিস্টার রফিকুল হক লয়ের যে স্পিরিটের সেই জায়গা থেকে বলছিলেন যে এটার অ্যাকসেপ্টেবিলিটিটা কিরকম থাকবে। ডক্টর শাহদিন মালিক অবশ্য বলছেন যে আইনে এটা কভার করা আছে, যদি এটা মারা যায়, অনুপস্থিত থাকে, পদত্যাগ করে, তাহলে এটা কোনো প্রভাব বিস্তার করবে না। আপনার কাছে কি মনে হয় স্পিরিট এবং পদত্যাগ করলো কি, এক মিনিট দেখেছেন আপনি, পদত্যাগ পদত্যাগ করলো শব্দটা নাই, নাই, কখনো নাই, অনুপস্থিতির কথা আছে। অনুপস্থিত কথা, হ্যাঁ, পদত্যাগ শব্দটা আচ্ছা, নাই। আমার জন্য একটু সমস্যা, আচ্ছা, কারণ দুজন জাজের আইনজীবী দুই পাশে বসে আছেন এবং একেবারেই এটা আইন সম্পর্কিত বিষয়। আমি একজন, যদি স্পিরিট আমি 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 তবু তবু তো কিছু বলবোই। জি। আমি একজন সংবাদকর্মী হিসেবে এবং আমার কিছু ইমোশন আছে, যে ইমোশনটাকে আমি ইচ্ছা করলে তাড়াতে পারবো না। সেই হিসেবে আমি এবং আমিও এখানে আসার আগে অফিসে অনেক মানে আমাদের আইনমন্ত্রীর বক্তব্য পড়েছি, আপনি যেটা বলেছেন ওটাও আমি জানি। আর রফিকুল হক ভাই যেটা বলেছেন তিনি তো একবারে বিজ্ঞ আইনজ্ঞের মতোই কথা বলেছেন, ঠিকই আছে। কিন্তু আমি আমি মনে করি যে যে এই যে যে তিনি একটি মন্তব্য করেন যে যেভাবে অবস্থাটা তৈরি হয়েছে, অবস্থাটা তৈরি করা হয়েছে, জামাত চাইছিল তাই, জামাত চাইছিল যে কোনোভাবে হোক, যে কোনো প্রক্রিয়া হোক, সৎ কিংবা অসৎ, এই নির্বাচন প্রক্রিয়াকে স্তব্ধ করে দেওয়া, হ্যাঁ দুঃখিত, এই বিচার প্রক্রিয়াকে স্তব্ধ করে দেওয়া, এবং সেইটাই তারা করার চেষ্টা করেছে এবং তারা করেছে। এখন এখন কিভাবে করেছে এটা স্কাইপ ওভাবে করা যায় না। এটা আমি নিজে আমার যে আইটির যে রিপোর্টার তাকে বলেছি তুমি খোঁজ করো হাউ ইট ওয়াজ পসিবল। সে খোঁজ করে দেখলো আসলে কম্পিউটার টু কম্পিউটার করা সম্ভব। এটা ওখান থেকে যার সঙ্গে কথা বলছে বিশেষজ্ঞ একজন বিশিষ্ট আইনজীবী, তার বন্ধু, তার সঙ্গে কথা বলেছেন, ওখান থেকে এটা ইজিলি হতে পারে, এখান থেকে হতে পারে, যেখান থেকে হোক এভাবে হয়েছে। এবং এটিকে কেন্দ্র করে যে কথা বলা হচ্ছে যে জামাত একটা স্টেটমেন্ট দিয়েছে, স্টেটমেন্টে পুরোটাই হচ্ছে যে এই আমার স্টেটমেন্ট আমার কাছে আছে, আমার ছোট্ট স্টেটমেন্ট, তাতে পুরো হচ্ছে পুরো প্রক্রিয়া নতুন করে শুরু, আর কিছু করা যাবে না, নতুন করে সব কিছু শুরু করো এবং এই ট্রাইব্যুনাল ভেঙে দাও। এই ট্রাইব্যুনাল ভেঙে দেওয়ার কথা জামাত বলে জামাত আরেকবার প্রমাণ করেছে জামাত যে অপরাধ করেছে, যে অপরাধ থেকে সে নিষ্কৃতি পেতে চায়। জামাত স্পষ্টভাবে ট্রাইব্যুনাল ভেঙে দেওয়ার কথা বলেছে, শুধু বিচার প্রক্রিয়া না। সুতরাং জামাত যে অপরাধ করেছে মুক্তিযুদ্ধের সময়, জামাত এবং শিবির, সে কথা আমরা সবাই জানি। যার কথা উঠছে আমি যার বিচারের শেষ পর্যায়ে, আমি তার এলাকার ছেলে, আমি জানি, কিন্তু আমার জানাই যথেষ্ট নয়। একটা বিচার, একটা প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়া আমি 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 আইনের অত ভিতরের ব্যাপারটা জানি না। আমার সাধারণ জ্ঞানে আমার মনে হয় যে রায় প্রস্তুত, রায় নতুন যিনি আসবেন তিনি দিতে পারেন বলে মনে করি। ডক্টর শাহদিন মালিক, আপনার কাছে আসবো হচ্ছে যে একটি বিষয়ে যে আপনি নিশ্চয়ই দেখেছেন যে বিচারপতি নিজামুল হক নাসিমের যে কথোপকথন বা তিনি যে এক্সপার্ট ওপিনিয়ন চেয়েছেন, একজন বিচারক কি এরকম এক্সপার্ট ওপিনিয়ন চাইতে পারেন নাকি পারেন না? মানে চেয়ে ভালো কাজ করেন নাই, আচ্ছা ওইভাবে বলি। হ্যাঁ, কিছুটা যে কথোপকথন হয়েছে, তো যতদিন আমরা সারমর্ম, হ্যাঁ পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটা পৃষ্ঠা দেখা হয় নাই, ওইখানে ওই ধরনের ধরেন গভীর ষড়যন্ত্রমূলক বা অপরাধমূলক কোনো কথাবার্তা হয় নাই। মানে কিছু ওই আইনি পরামর্শ চেয়েছেন এবং তার সাথে হয়তো কিভাবে বলি কিছু ক্যাজুয়াল কথাবার্তা হয়েছে। ডক্টর শাহদিন মালিক, আমি একটু বলি, জিসটা হচ্ছে এরকম যে নিজামুল হক নাসিম বারবার বলছিলেন যে গভর্নমেন্টের তরফ থেকে একটা চাপ আছে যে দ্রুত রায়টি দিয়ে দেওয়ার ব্যাপারে, কিন্তু আমি দ্রুত রায় দিতে চাই না, আমি ইনশাল্লাহ একটা ভালো রায় দিতে চাই, যে রায়টা অ্যাকসেপ্টেড হবে এবং যে রায়টার ক্ষেত্রে কোনো প্রশ্ন থাকবে না। আমি বারবার এটার উপর উনি জোর দিয়েছেন, কিন্তু সরকার থেকে একটা চাপ আছে তার উপর, তিনি সেটা বলেছেন। এটাই মূল এত বড় বক্তব্যের দীর্ঘ বক্তৃতার একটা। ওই চাপ তো ধরেন ডেইলি বেসিসে সরকারের মন্ত্রীরা তো টেলিভিশনেই বলছেন, মানে বলছেন সবাই, সব মন্ত্রী থেকে শুরু করে, এই মুহূর্তে মনে পড়ছে না যে প্রধানমন্ত্রীও বলেছেন কিনা, কিন্তু মন্ত্রীরা তো অলমোস্ট ডেইলি বেসিসে বলছেন যে আমরা প্রধানমন্ত্রী, হ্যাঁ মনে পড়ছে, বাট মন্ত্রীরা তো ওকে দিয়ে বলা স্টেট মিনিস্টার ফর ল কে দিয়ে, হ্যাঁ যাই হোক, মানে কখনো কোনো কথা অন্যান্য মন্ত্রীরাও বলেছে যে আমরা ডিসেম্বরে রায় হবে, রায় চাই। তারপরে বোধহয় আবার ওইসব কথাও হয়েছে যে এইভাবে বলা উচিত না। তো আপনি যেটা বলছেন, হ্যাঁ ওই ডিসেম্বরে রায়, এটা তো পাবলিকলি চাওয়া হচ্ছে বা পাবলিকলি বলা হচ্ছে, অতএব ওই অর্থে তো একটা প্রেশার নিশ্চয়ই আছে। বাট আপনি যদি বললেন হ্যাঁ ওইখানে যদি কথোপকথন থাকতো,
যে সরকার রায় চায় অতএব আমি দিচ্ছি, আমি ডিসেম্বর মধ্যে দিচ্ছি, এইরকম কথা থাকলে নিশ্চয়ই এটা সাংঘাতিক মানে ড্যামেজিং আমি হতো। দিচ্ছি এরকম কথা নাই, এরকম কথা আসলে। নাই, এরকম কথা নাই। আমি একটু ব্যারিস্টার রফিকুল হক আপনাকে জানতে চাইবো যে আপনি কালের সাক্ষী, 50 বছর 60 বছর আমাদের, মানে রায় দেওয়ার সময় যদি আপনি ওটাতে সাক্ষাৎ প্রার্থী না হন, মানে আপনি যদি ও বাদী বিবাদী কারো, আপনি একজন আইন বিশেষজ্ঞ হিসাবে জজ সাহেবরা আপনার পরামর্শ চান না? আমরা কিন্তু শুনেছি যে অনেক সময় চান, সব সময় আমি কেস কিউরির লাস্ট তো 13 অ্যামেন্ডমেন্ট আমি কেস কিউরি, আমি কেন 8 জন আমি কেস কিউরি। জি, আমি জীবনে কত আমি কেস কিউরি হয়েছে। এমিকেস কিউরি বাদে এমনি প্রাইভেটলিও কি আপনি প্রাইভেট না, কখনো সেটা কখনো না, সেটা না, খুব রেয়ার কেসে একটা খুব ইম্পর্টেন্ট জাজমেন্ট হয়ে গেলে তা বললে আমি তো জাজমেন্ট দিলাম তো আমি ভুল করি নাই, তো সেটা জাজমেন্ট দেওয়ার দেওয়ার পরে হয়তো যেহেতু আমি খুব সিনিয়র, হয়তো আমার জুনিয়র জাজ স্যার আমি তো ভুল করে নাই, আমি দিয়েছি, আমি যা ভালো বুঝেছি দিয়েছি। রফিকুল হক ভাইয়ের পরামর্শ নেওয়া তো একটা বিরাট ব্যাপার, আর অত্যন্ত বিজ্ঞ আইনজ্ঞ, তার সামনে আমি এইভাবে কথা বলছি, জানি না কতটা সঠিকভাবে বলবো। আমি আইনুল নিশীথ ভাইয়ের সঙ্গে একমত যে আসলে তিনি কিন্তু তার স্পিরিটটাকে আমাদের দেখতে হবে। তিনি চাচ্ছিলেন যত চাপ থাক না কেন একটি ভালো রায় দেওয়া, এবং যে বন্ধুর সঙ্গে কথা বলেছেন তিনি একজন বিশেষজ্ঞ লোক, তার সঙ্গে এই নিয়েই কথা বলেছেন, চাপের কথা বলেছেন। চাপের কথা তো আমরা সবাই জানি, চাপটা মানে কি, এই বিজয়ের মাসে রায়টা হোক, এটা কিন্তু শুধু সরকারের চাপ না, সাধারণভাবে মানুষের, আমি পত্রিকার একজন কর্মচারী, পত্রিকার লোক, সাধারণভাবে মানুষের প্রত্যাশা অন্ততপক্ষে 1 ডিসেম্বর মাসে হয়ে যাক। এটা কিন্তু এটাতে যদি কি চাপ বলা হয়, আমি চাপ বলে আমি এটা মনে করি না, এটা কিন্তু আশা, এটা মানুষের আশা এবং এটা চাপ না। সুতরাং যদি তিনি কিছু নামের কথা বলেছেন, নামের বিষয়ে আমি যাব না, কিন্তু তার সম্পূর্ণ ইচ্ছাটা কিন্তু ছিল একটি সম্পূর্ণ ভালো আন্তর্জাতিক মানসম্পন্ন রায় দেওয়ার জন্য তিনি এক বন্ধু সাহায্য চেয়েছিলেন। এটা কোনো অপরাধ বলে আমি মনে করি। ডক্টর শাহদিন মালিক যে কথাটি দিয়ে শুরু করেছিলেন সেটি হচ্ছে যে কাজটি তিনি ভালো করেন নাই। আপনি এটার সাথে একমত কিনা? যে কাজটি না, কথা বলাটা খারাপ করেছে এটা আমি মনে করি না, কিন্তু এবং ব্যারিস্টার রফিকুল হক এখানে আছেন, তিনি বলেছেন যে কোনো মামলা রায় দেওয়ার আগ পর্যন্ত বিচারক সাহেবরাও কোনোদিন আমি মানে এই সম্পর্কে আমার কোনো তার ওয়াইফও জানবেন মানে না এই সম্পর্কে আমার কোনো মানে এটা না, উনি কি রায় দেবেন উনি সেটা আলাপ করেন নাই। উনি মানে বিচার মামলা নিয়ে কিছু কথা বলে আমি একটা জোর দিয়ে কথা বলবো, আমি একটু শেষ করে নিই, আমি একটু শেষ করে নিই। উনি কি রায় দেবেন সেটা আলাপ করেন নাই, উনি ভালো রায় দেওয়ার জন্য তার যা কিছু বোঝার তিনি বোঝার চেষ্টা করছেন, এর মধ্যে কোনো অপরাধ নেই। দেখেন এই যে কন্ডাক্ট অফ জাজেস আছে, হ্যাঁ, এটা 2007 সালে 2003 সালে না 2000 সালে 2000 সালে 7ই মে 2000 সালে চিফ জাস্টিস লতিফুর রহমান, বিবি রায়চৌধুরী, জাস্টিস মাহমুদ রহমান, এই 3 জন করেছেন। এবং এই কন্ডাক্ট অফ জাজেস, অল জাজেস আর সাপোজ টু নো, এবং যদি এইটা জানে হি হ্যাজ ডেফিনেটলি ভায়োলেটেড দ্য কন্ডাক্ট অফ জাজেস, সেই হিসেবে উনি রিজাইন করে খুব ভালো করেছেন। তবে উনি যে শুধু ভায়োলেট করেছেন তা না, হাইকোর্টে গিয়ে দেখেন হাফ অফ দ্য জাজেস জানে না যে দ্যার ইজ এ কন্ডাক্ট অফ জাজেস, এবং হাইকোর্টে গেলে বুঝবে যে কিভাবে বিচার হচ্ছে। সেটা অন্য কথা, সেটা বলে কন্টেম্পট আমি যেতে চাই না, কিন্তু এই জাজ সাহেব ইনি এতটা যাওয়ার দরকার ছিল না। সেটা নুরেমবার্গ ট্রায়াল করছে না, সেটা নিজেকে ভাবছে না যে আমি নুরেমবার্গ ট্রায়াল করছি, যে আমাকে সারা পৃথিবী কনসাল্ট করতে হবে যে কিভাবে এই ট্রায়াল হবে। তুমি বাবা বাংলাদেশে ইন্টারন্যাশনাল, উনি এরকম ভেবেছেন আসলে, উনি বারবার বলেছেন যে উনি একটা আন্তর্জাতিক মানের একটি রায় লিখতে চান, যে রায়টি আসলে কোথাও কোশ্চেন হলে, যেহেতু অ্যাপিলেট ডিভিশনে সেটি নিয়ে আবার আলোচনা হবে, তিনি এই কথাগুলো সব হবে, একটি রায় লিখতে চান, যে রায়টি আসলে কোথাও কোশ্চেন হলে, যেহেতু অ্যাপিলেট ডিভিশনে সেটি নিয়ে আবার আলোচনা হবে, তিনি এই কথাগুলো সব হবে, এই কথাগুলো সবসময় আসছে। রফিকুল হক ভাই যেটা বলছেন তিনি পদত্যাগের সঠিক কাজটি করেছে, আমিও মনে করি তিনি পদত্যাগ করে, যেহেতু একটা যে কোনোভাবে একটা বিতর্ক তৈরি হয়েছে, তিনি পদত্যাগ করে খুব ভালো কাজ করেছেন। কিন্তু তিনি যে কথাবার্তা বলছেন যে আন্তর্জাতিক মানসম্পন্ন একটা বিচার হওয়া দরকার, এই আন্তর্জাতিক মানসম্পন্ন বিচার করতে গিয়ে তিনি পরামর্শ করতে পারবেন না, কারোর সঙ্গে কথা বলতে পারবেন না, এটা আইনে যা আছে আমি জানি না, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে মনে করি তিনি সঠিক কাজটি করেছেন। ডক্টর শাহদিন মালিক, আমি আবার ব্যারিস্টার রফিকুল হককে যে প্রশ্ন করেছিলাম সেটা আবার আপনাকে করি। আপনি কি মনে করেন যে আইনের ব্যাখ্যাটা কোন জায়গায় দাঁড়ায়? আমাদের কি নতুন করে আবার সবকিছু শুরু করতে হবে শুনানিটা, নাকি যেটা এই অবস্থায় যেটা আছে সেই অবস্থা থেকে রায় যাবে? আপনার অভিমত কি? আমার অভিমত হলো এই অবস্থা থেকেই এটা বাকিটা শেষ করা যাবে, মানে আবার একদম প্রথম থেকে যেতে হবে, আর্গুমেন্টটা শেষ করা যাবে। আর্গুমেন্ট লাগবে, জি, আর্গুমেন্ট মানে ওই দুই পক্ষের উকিলের শেষ কথা
মানে ওই যে আমার মানে যে প্রসিকিউশন দাঁড়িয়ে বলবে আমার এই সাক্ষী এই কথা বলছে, ওটা একটা সামারি করে, অতএব আমি মনে করি এই কারণে প্রথম থেকে শুরু করার কোনো প্রয়োজন আছে বলে আপনি মনে না করেন? ওই হ্যাঁ সাক্ষী না, মানে ওই গেলেও হয়। না গেলেও হয়, মানে ওই উকিলের কথা যেটা মানে শেষে উকিল যেটা সাম আপ করে, সামারি করে, বা ডিফেন্সেও বলবে আমাদের পক্ষে এই সাক্ষী দিয়েছে, ওখানে ওনার এই সাক্ষ্য প্রমাণিত হয়নি। ক্লারিফিকেশন চাইতে পারে, রাইট নতুন যে যা যাবে সেও বলতে পারে এগুলো আমাকে একটু ক্লারিফাই না, করা। তারও তো কিছু প্রশ্ন থাকতেই পারে। কিন্তু একেবারে প্রথম থেকে শুরু করতে হবে সেই বিষয়টি বোধহয় এখানে মানে জামাত যেটা চাচ্ছে সেইটা সেটা ভেঙে দাও, সেটা। শুরু করো, তাদের মনের ভিতরে যেটা কাজ করছে যে কোনো ভাবে এই বিচারটা নষ্ট করে দাও। এখানে আমি এইটা হওয়া উচিত নয়। জি অন্য আমরা সাধারণত যেটা হয়, আমরা যে ডেইলি কোর্টে মানে এই ধর কালকে একটা মানে প্রত্যেকটা মামলায় এক পক্ষ জিতে আরেক পক্ষ হারে, বারিং 1 or 2 এক্সেপশন। তো জিতলে কি হয়, মানে আমি মামলা করছি, জিতলাম, আমাদের জিতে হলে মক্কেলেরও হয় আমাদেরও হয়, আরে বাপরে বাপ জাজটা কত ভালো, কত ন্যায় বিচার পেয়েছে এই সেই। আর যখন টেলিভিশনেই দেখেন যে যেই পক্ষ হারে তখন মাইক ধরে দেওয়া, সে কি বলে না আমি ন্যায় বিচার পাই নাই, আমি উচ্চ আদালতে আপিল করব। তো তার দৃষ্টিতে বিচারটা ঠিক হয় নাই। তো প্রত্যেকটা মামলায় কিন্তু এক পক্ষ বলছে বিচারটা ঠিক হয়েছে, আরেক পক্ষ বলছে বিচারটা ঠিক হয়নি। কিছু কিছু মামলায় ধরেন এক পক্ষ আগে থেকেই বুঝে পারে যে মামলা হেরে যাবে, তো তখন ওই যে বিচারটা ঠিক হচ্ছে না এই অভিযোগ কিন্তু যে মামলাতে হেরে যাবে যে হয়, সে প্রথম থেকে এই প্রশ্নটা তুলতে পারে। Right. তো এইখানে হয়তো ব্যাপারটা অনেকটা ওই রকম হচ্ছে, মানে জামাতের পক্ষ থেকে প্রথম থেকেই এই প্রশ্নগুলি তোলা হচ্ছে। সেটা মানে প্রশ্ন তোলার খাতিরেই প্রশ্নটা তোলা হ্যাঁ, হচ্ছে মানে- অনেক। তবে মানে আমরা এই বিষয়টি মোটামুটি বুঝতে পারলাম যে নতুন করে শুরু করার কিছু নাই, তবে যেহেতু একজন বিচারক তবে ওভারঅল কেউ যদি বেনিফিটেড হয়ে থাকে এটা জামাত জামাত বেনিফিটেড হয়েছে, যেহেতু এটা দীর্ঘায়িত হলো। দিলে হ্যাঁ, সেটা সেটা 100% সাকসেসফুল। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আমি বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশে জনাব গোলাম স্যার, আপনি বলছিলেন যে আপনি জামাত ইসলামের যে আজকের স্টেটমেন্টটা নিজামুল হক নাসির, তার আমি থেকে কিছু খুবই সংক্ষিপ্ত স্টেটমেন্ট। আমি একটু আগে বলেছি তারা পুরো প্রক্রিয়াটাই বন্ধ, মানে বিচার বন্ধ করার পক্ষে। একটু আমি বলি, যেহেতু এই বিচার আগাগোড়াই অস্বচ্ছ, যোগাযোগী ও রাজনৈতিক উদ্দেশ্য প্রতারিত, যে কারণে বিচারের গোটা প্রক্রিয়ায় প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। এ ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই যে প্রক্রিয়া অব্যাহত রেখে বিচারের রায় প্রদান করা হলে তা শতাব্দীর সবচেয়ে বড় অবিচার হওয়ার আশঙ্কা গভীরভাবে দানা বেঁধে উঠেছে। তাই অবিলম্বে ট্রাইব্যুনাল ভেঙে দিয়ে জামাতের শীর্ষ নেতৃবৃন্দকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি আছে। দাবিটা হচ্ছে তাদের মুক্তি, বিষয়টা তারা চাচ্ছে না, এই হচ্ছে মূল কথা। এই 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 প্রেমিস থেকে যদি আমরা দেখি তাহলে আমি মনে করি যে ঘটনাগুলো ঘটেছে, একটা তো সেটব্যাক হয়েছে, এটা রফিক ভাই যেটা বলছে আমি অস্বীকার করবো না, একটা সেটব্যাক হয়েছে, কিন্তু ডিসেম্বর পার করে যত সেটব্যাক হোক, ডিসেম্বর মাস পার, আমি জানি না ডিসেম্বর মাস পার করার আগেই যদি সরকার দিতে চায় দিতে পারবে কিনা সেটা আমি জানি না, কিন্তু গোটা মানুষের সেন্টিমেন্ট আমরা সরকার না বিচার, সরকার বলবে বিচার, এটা ট্রাইব্যুনাল আমরা সবাই জানি এদের বিচার হতেই হবে। কোন রকমের এই সমস্ত বাহানা তুলে, এই সমস্ত তুলে আর বিদেশে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে এই সমস্ত করে বিচারের হাত থেকে তারা রেহাই পাবে এটা মনে করা কোনো, যেটা ব্যারিস্টার রফিকুল হক বলছিলেন যে বিচার হতেই হবে, এবং সেটা উনি বারবার বলেছেন 6 মাস আগে, 1 বছর আগে তিনি বারবার বলেছেন, এবং আজকেও স্যার আপনি বললেন যে এতে করে সবচেয়ে বেশি লাভবান হলো জামায়াত। এতে করে কি স্যার আপনি কোন ধরনের মানে যেটাকে আমরা খুব ক্লিশে শব্দটা ষড়যন্ত্র, এইটার কোনো লক্ষণ স্যার আপনি দেখেন, নাকি এটা একটা বোকামি? না, এটা বোকামি হয়েছে, কিন্তু ষড়যন্ত্র হলেও আশ্চর্য হওয়ার কিছু নাই। জামাতের বাইরে যে লবিস্ট, ভেরি স্ট্রং লবিস্ট, আমেরিকা যে তাদের যে লবিস্ট অ্যাপয়েন্ট করেছে, বা ইংল্যান্ডেও আমি জানি, আমার বন্ধু তাদের মানব আজহার নাম সরি করা উচিত না, সে তাদের কথা শুনে বুঝি যে কি পাওয়ারফুল লবিস্ট, কত টাকা তারা দিচ্ছে কেনাতে ইমাজিন, সামান্য একটু ইনফ্লুয়েন্স করার জন্য, আমেরিকাকে দিয়ে কিছুটা বলাবার জন্য, কিছু একটা দেরি করাবার জন্য কত রকম আপ্রাণ চেষ্টা, সৌদি আরবকে দিয়েও চেষ্টা করছে। এগুলো কি, তো সে আলটিমেটলি তো তাই হয়ে গেল। তাদের তো ডিসেম্বর তো পার করে দিল, যে যাই বলুক। মানে একটা ষড়যন্ত্র হলেও স্যার আপনি অবাক হবেন না? অবাক হবে না, কিন্তু আমাদের যে আমি বুঝতে পারছি না ঘটনা কোথেকে ঘটে, কি ঢাকা থেকে ঘটনা, ব্রাসেলস থেকে কোথেকে ঘটলো, যে কোনো জায়গা থেকে এটা ঘটেছে, এবং যে কেউ এই কাজটি করেছে, যে কোনো বিনিময়ে। ছোকরা কি করে সে হচ্ছে যে
মানে উনি এগুলি নিয়ে কাজ করেন উনি আন্তর্জাতিক কি ব্রাসেলসে কি কাজ করবে? কটা কেস আছে ব্রাসেলসে না, কাজ এমন করে? খুব বিখ্যাত লোক কি আছে? বলে মানে- এবার ব্রাসেলসে কেসটা কি আছে সে কেস করবে বাঙালি হয়ে? কি হেগের সে প্র্যাকটিস করে নাকি? না, তাহলে- ওরকম কিছু না। না উনি তারপরে যদি কিছু মনে- বই লিখছেন হ্যাঁ, যেরকম উনি বই উনি লিখেছে, উনি কিছু উনি পরিচিত ওনার বন্ধু- ওনার কিছু উনি- একাডেমিক কাজ আছে এটা সরল বিশ্বাসে কিছু পরামর্শ নেওয়ার চেষ্টা করে আমি এবং মনে করি। উনার ব্রাসেলসে উনার আরেকটা পরিচয় আছে ওই যে যেটা ইকোনমিক্স পত্রিকায় লিখেছে যে উনি বাংলাদেশের একটা গোষ্ঠীর প্রতিনিধিত্ব করেন ওখানে, ওইটাও করেন। পার্টি না ঠিক পার্টি না, উনি গ্রুপের। একটা গ্রুপের, যেটা একটু গ্রুপের কালচার কালচারও ঠিক না, এটা হচ্ছে আন্তর্জাতিক মানবতা বিরোধী যে বিচার, সেই বিচারের কোনো একটা কিছু। আমি সহায়ক সংগঠন নাকি যেন। ইকোনমিস্ট দেখলে স্যার বলতে পারবো যে আমি দেখছিলাম। ডক্টর স্বাধীন মালিক, আপনি একটু যদি বলেন যে বিষয়টির মধ্যে কি আপনি কোনো ষড়যন্ত্র দেখেন না, এটা একটা মানে ব্যাপক কাকতাল বা একটা দুর্ঘটনা বা একটা মানে একটা বোনাফাইড মিস্টেক, ওরকম কোনো কিছু কি আপনি দেখবেন? জিনিসটা যেহেতু পুরা মানে 17 ঘন্টার যেটা আসছে, যে 17 ঘন্টার কথাবার্তা টেপ হয়েছে, জি। এটা তো আর কাকতালীয় ভাবে হতে পারে না। এটা তো নিশ্চয়ই একটা ভিতরে একটা প্ল্যান ছিল, মানে প্ল্যান করে করা হয়েছে। এবং এই কথা এমন না যে 17 ঘন্টা কথা একদিনে হয়েছে, এই কথাগুলি তো দিনের পর দিন হয়েছে, এবং যেই দিনে যখনই কথা হয়েছে ওই কথাগুলি টেপ হচ্ছে। অতএব এই যেহেতু এটা ওই রকম একটা লম্বা দীর্ঘস্থায়ী একটা পিছনে প্ল্যান প্রোগ্রাম ছাড়া হয় নাই, এবং এটা নিশ্চয়ই ষড়যন্ত্রমূলক প্ল্যান প্রোগ্রাম। এটা এমন না যে হঠাৎ আজকে আমি আপনি কথা বললাম একটা 3 মিনিটের কথা, 17 ঘন্টা যেটা বারবার বলা হচ্ছে, তারপরে যে বলা হচ্ছে 2 শতাধিকের বেশি ইমেইল, 2 শতাধিকের ইমেইল নিশ্চয়ই চালাচালি হয়েছে বহুত দিন ধরে। ও আমি একটু স্যারকে একটু বলে নিই, আহমেদ জিয়াউদ্দিন হচ্ছে বাংলাদেশ সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ ইন বেলজিয়াম, যেটা সেটার ডিরেক্টর। উনি একজন হিউম্যান রাইটস ক্যাম্পেইনার কি এবং হলো কি ডিরেক্টর ওখানে কোন ইনস্টিটিউশন আছে নাকি ওই নামে? দেখ বলেন আরেকবার পড়েন। বাংলাদেশ সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ এইরকম Belgium. আছে ব্রাসেলসে। বেলজিয়াম বেলজিয়ামে। জি, আচ্ছা, হক ভাই, আমি একটু থাকতেই বলি। পারে, এই যে নাই, থাকতেই এটাই পারে। আমরা কেন মনে করি? না না থাকতেই পারে, এরকম থাকতেই একটা পারে। এরকম একটা থাকতেই প্রতিষ্ঠান পারে, আমরা থাকতেই জানি না, পারে। থাকতেই ভাই পারে। আমাদের বাংলাদেশে কটা হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন আছে বলেন তো দেখি? না, সেটা আমার না, বলেন না, বলেন না, 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 অনেক না, আচ্ছা, আছে, অনেকগুলি আছে, আছে, অনেক অনেকগুলি। আছে। কয়েকশো, হ্যাঁ অনেক আছে। হ্যাঁ, যেটা বলছিলাম, হ্যাঁ, জি। মানে এটার ব্যাপকতা থেকে মনে হচ্ছে যে এটার পিছনে নিশ্চয়ই প্ল্যান প্রোগ্রাম ছিল। এটা তার হুট করে একদিনে হয়ে যায় নাই, এবং 17 ঘন্টায় যেটা অতএব মানে ওই প্ল্যান প্রোগ্রাম ছিল। অর্থাৎ অন্য কথায় বলছি আমি, নিশ্চয়ই এটা ষড়যন্ত্র ছিল, নিশ্চয়ই এটা অনেক আগে থেকে কেউ এটাকে টার্গেট করে, আর হয়তো ওনারা কিছুটা মানে সরল মনে যে কথাবার্তা হয়েছে, সরল মনের কথাবার্তাগুলি টেপ করে, আর এখন একটা মানে ঘন্টার পর ঘন্টা যখন কথা হয়, 2-4টা বেফাস কথা তো আমাদের মানে আমাদের হিউম্যান নেচার। আমি একটু বলি, রবিউল হক ভাই তো ঠিকই বলেছেন যে তাদের কোটি লোক যেভাবে লোভে নিয়োগ করেছে, এটা তারা অনেক কিছু করেছে, এবং এই যেটা আমি যে এটা ষড়যন্ত্রমূলক ছাড়া এই কাজ করার কোনো কারণ থাকতেই পারে না। মানে 17 ঘন্টা ধরে টাইপ মানে রেকর্ড করাটাই যথেষ্ট বোঝাই যায় মনে হয় যে যে well planned। মানে এটা ভালো মতো এটা প্ল্যান। ডক্টর স্বাধীন মালিক, আপনার কাছে আরেকটি প্রশ্ন নিয়ে আসি, সেটা হচ্ছে যে এই যে ব্যক্তিগত আলাপচারিতা, সেটা পত্রিকায় প্রকাশ করাটা কতটা মানে মানে নৈতিক হয়েছে বলে আপনি মনে করেন? গণমাধ্যমের স্বাধীনতার কি ব্যবহার অপব্যবহার? আপনি একটু আগে যে বিলাতি আমাদের যে 2006 সালের যে আইনটা আছে, জি, আড়িপাতা আইন ওইভাবে বলি, ওখানে কিন্তু এইভাবে অনুমতি ছাড়া কোনো কিছু প্রকাশ করা, মানে যে গোপনে রেকর্ড করা, সেখানে যে পত্রিকা ছাপিয়েছে তারা বলবে যে এটা তারা করে নাই, তারা আড়িপাতে নাই, বা এটা কিন্তু তা সত্ত্বেও যে তারা প্রকাশ করেছে। এইসব নিয়ে আমাদের এইটা হলো, আমি যেটা বলবো, আমাদের আইনের জন্য এটা নতুন এলাকা হবে। কারণ এর একমাত্র যেটা মানে কাছাকাছি যেটা মনে হচ্ছে, অনেক আগে প্রায় 10 বছর আগে বা 9 বছর আগে, যে হোসেন মাহমুদ এরশাদের একটা ব্যাপারে একজন বিচারপতি লতিফুর রহমানের সাথে কথা বলেছিল, ওইটা মানব জমিন প্রকাশ করেছিল, তারপর থেকে জি ওই রকম, এইটাই তো একমাত্র যেটা মনে পড়ছে। তা কিন্তু এখানে যেটা ওই যে তখনও, এবং এইটা তো যেটা হবে, আপনি যেটা বললেন বিলাতি আইনে, এইগুলি প্রকাশ করা যদি পাবলিক ইন্টারেস্ট থাকে, মানে দুইজনের ব্যক্তিগত টেলিফোন, কিন্তু তারা ওখানে টেলিফোনে কথা বলছে যে বোমা উড়িয়ে দেওয়ার কথা, তো ওইটা যদি কেউ অ্যাক্সিডেন্টালি জেনে গেল, জেনে গেলে কিন্তু সে জনস্বার্থে সেটা তাকে প্রকাশ করতে হবে। প্রকাশ না করলে ওই বোমা ফুটে গেলে অনেক লোকই হবে। তো এইটা এখানে ওই প্রত্যেকটা কথাগুলি দেখতে হবে যে এখানে কতটা জনস্বার্থ আছে বা কতটা নাই। তা আপাত দৃষ্টিতে যেই কথাগুলি এসছে, মানে পুরোটা পড়ে পুঙ্খানুপুঙ্খ না করে আপাত দৃষ্টিতে বারবার যেটা আমরা জনস্বার্থ আছে বা কতটা নাই,
তা আপাত দৃষ্টিতে যেই কথাগুলি এসছে মানে পুরোটা পড়ে পুঙ্খানুপুঙ্খ না করে আপাত দৃষ্টিতে আমরা বারবার যেটা আমরা বলছি, যেটা হয়তো কিছুটা সরল বিশ্বাসে, কিছুটা হয়তো অতি উৎসাহে এবং কিছুটা হয়তো এখানে অবিবেচনা প্রসূত ভাবে অনেক কথাবার্তা চলে আসছে। স্যার আপনি কি মনে করেন যে আমার দেশ পত্রিকা যে এটি ছাপিয়েছে বা এটা নৈতিকভাবে মানে সমর্থনযোগ্য কিনা বা ফ্রম জার্নালিস্ট পয়েন্ট অফ ভিউ ইজ ওকে। ইকোনমিক্স পত্রিকা বলছে যে ব্রিটিশ প্রেসের একটা কোড অফ কন্ডাক্ট আছে, যেটা আমাদের দেশে এরকম নাই। স্যার এটা কি থাকা প্রয়োজন বা এটা কি মানে এগুলি জিনিস কি আমরা পেলে চেপে যাব না ছাপাবো? স্যার এটা সত্যি কথা বলে থাকা প্রয়োজন, কিন্তু আমাদের তো ছাপানো মানে কি, ছাপানোর আগে পারলে ছাপিয়ে দেই। আচ্ছা, বলার আগে পারলে ছাপিয়ে বলার আগে মানে সেটা তো আমাদের দেশের ক্যারেক্টার দেখবেন তো। আমরা একটা এরকম মুখরোচক খবর পেলে প্রথমে সব বাদ দিয়ে আগে তো ইভিনিং নিউজ বার হতো, আজকাল তো সেটা হয় না। তাহলে ওই রকম সন্ধ্যাবেলা ছেড়ে দিতাম কাগজে। মানে এটা জার্নালিস্ট পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখেন সবকিছু যে যাই বলুক, এতে বেনিফিটেড হয়েছে জামাত। জামাত যা চেয়েছিল গ্রেট এক্সটেন্ট সাকসেসফুল, এখনো এই চলবে, কোথায় শেষ বলা কঠিন। আপনি যদি সময় আছে কিনা আমি জানি না। স্যার ভাই আমাদের সময় আছে, আপনার কাছেই আসলে এই নৈতিকতাটা সম্পর্কে আমরা একটু বড় জায়গা থেকে শুনবো। আমি একটু বলি, একটু বিরতি নিয়ে আসি, আমাদের একটা বিরতির সময় আছে, বিরতির পরে আপনাকে এই জায়গা থেকে শুনবো আর কি। যেটা বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব গোলাম সারোয়ার, আমাদের অনেকেই প্রশ্ন করেছেন যে আমার দেশ পত্রিকায় এটা ছাপা হওয়াটা নৈতিক হয়েছে কিনা, আমরা সাংবাদিকরা এরকম পাইলে ছাপবো কি ছাপবো না, এটা যদি আপনি একটু। এটা হলো যে রবিউল হক ভাই কিন্তু খুব ভালো জবাব দিয়েছেন। উনি বলেছেন যে একটা কোড অফ কন্ডাক্ট থাকা উচিত। যেমন আমরা সবাই জানি বিবিসির আছে, একটি বিবিসির সাম্প্রতিক একটি ঘটনা আমরা জানি যে বার্তা প্রধান কিন্তু একটি ভুল তথ্য দিয়ে একটি খবর তোলপাড় করা খবর দিয়ে তিনি পদত্যাগ করেছেন দায়িত্ব নিয়ে, যেটা আমরা করা ঠিক হয়নি। তাই এক্ষেত্রে কিন্তু যারা মিডিয়ায় আমরা কাজ করি আমাদের খুব রেসপন্সিবল হতে হবে, যে আমাদের মনে করতে হবে যে প্রাইভেসিটা যেটা বলা হচ্ছে যে জনস্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট, যেটা ব্রিটিশ আইনে যেটা আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা ব্যক্তিগত নিয়ে না, উদ্দেশ্য হচ্ছে জনগণকে অবহিত করা আসল জিনিসটা, আর না এইটাকে এই সূত্র ধরে আমরা ক্যারেক্টার অ্যাসাসিন করা। এটা আমি মনে করি এখানে প্রত্যেকটি পত্রিকা কিংবা নিউজ মানে টেলিভিশন চ্যানেল উচিত হবে নিজস্ব একটা নীতিমালা থাকা দরকার। একটা নীতিমালা হচ্ছে খসড়া নীতিমালা টেলিভিশনের জন্য। আমি ঘটনাচক্র ওইটারও আমার একজন সদস্য। আমি মনে করি যে সকলেরই রেসপন্সিবিলি বিহেভ করা উচিত, যেটা জনস্বার্থের জন্য যেটুকু দরকার তার বাইরে এটাকে নিয়ে খেলা করা ঠিক বলে আমি মনে করি না। আর আরেকটা বিষয়ের দিকে যদি একটু সারোয়ার ভাই দিতেন, আমি পুরো কথোপকথনটা পড়েছি, তো ওটার মধ্যে কিন্তু বারবার উনি বিচার প্রক্রিয়াটা যেন ভালো হয় সেই কথাই বারবার বলেছেন। ইন্টেনশনটা অলওয়েজ গুড, যেটা আমি কিন্তু জামাত যেটা বলছে যে পুরো প্রক্রিয়াটা আমি তো কিছুটা মানে জামাতে পুরো এটা হচ্ছে যে পুরোটা বন্ধ করে দাও, কারণ উনি বিতর্কিত লোক, অথচ উনি কিন্তু হচ্ছে যে এই বিচারটা বন্ধ করে দাও, ওদের মুক্তি দাও। কিন্তু আমি মনে করি আপনি যেটা বললেন এই বিচারক মানে নিজামুল হক নাসিম, মানে আই অ্যাপ্রিশিয়েট, আই থিঙ্ক এভরিবডি উইল অ্যাপ্রিশিয়েট হিম। সে মনে করেছেন যেখানে যে কোনো কারণ রাইটলি আর রংলি বিতর্ক হয়ে গেছে তিনি পদত্যাগ করেছেন এবং এটি সঠিক কাজটি তিনি করেছেন, এই জন্য উই শুড হেইল হিম। যে তাকে রিমুভ করা কখনোই যায় না, আইনে তো তাকে কখনো রিমুভ করা ইজ নেক্সট টু ইম্পসিবল আমাদের কনস্টিটিউশনে। তার সত্ত্বেও তিনি নিজে থেকে পদত্যাগ করছেন। ডক্টর স্বাধীন মালিক, আপনি এই প্রসঙ্গে যদি একটু একই আমি যেটা মানে এই কাজটা ধরেন মানে স্যার আছেন 50 বছরের বেশি অভিজ্ঞতা, কিন্তু স্যারও তো ওয়ার ক্রাইম ট্রায়ালের করেন নাই। মানে আমাদের সবার জন্য এটা, আমার তো কথা বলছে যুদ্ধাপরাধের বিচার, মানবতা বিরোধী বিচার, এটা নতুন, হ্যাঁ, বিচারকের জন্য, আইনজীবীদের জন্য, সবার জন্যই নতুন। এবং ওখানে গিয়ে উনি নিশ্চয়ই কিছু একটা মানে এটা তো আমরা কেউই বলছি না, এবং ওনাকে আমরা সবাই যারা জানি যে এই ধরনের যে এটা কোনো অসৎ উদ্দেশ্য থেকে বা কোনো খারাপ ইয়ে থেকে করেন নাই, তবে একটু অতি উৎসাহী হয়ে একটা ভালো উদ্দেশ্যে কিছু একটা কাজ করে ফেলছেন। এখন যেটা মনে হচ্ছে যে অন হাইন্ডসাইট যে হয়তো এটা ভুলই হয়ে গেছে। তো ভুল হয়ে গেলে এই পরিস্থিতিতে যে সবচেয়ে সাহসী কাজ বা আত্মমর্যাদাশীল কাজ হলো এখান থেকে পদত্যাগ করা। স্যার যেটা একটু আগে বললেন যে তাদেরকে ওনাকে সরানো যেত না, মানে সরানোর মতো যে অপরাধ উনি কিছুই করেন নাই বা প্রমাণ করে যে উনি ওই জুডিশিয়াল মিসকন্ডাক্ট করেছেন ওটার প্রশ্নই আসে না। অতএব এখানে সবচেয়ে আত্মমর্যাদা সম্পন্ন কাজ যেটা, উনি এখান থেকে সরে গেছেন।
এবং এইটার জন্য হ্যাঁ মানে এটা একটা আমাদের দেশে তো এটা ভুল একটা বড় কাজ করতে গেলে ভুল হতেই পারে, আমরা মানুষ ভুল সহজে পথ ছাড়তে চাই, কিন্তু হ্যাঁ কেউই এটা করে নাই, মানে একটা বড় কাজ করতে গিয়ে একটা অবহেলাজনিত বা অনিচ্ছাকৃত একটা ভুল হয়ে গেছে, একটা মানে অতি উৎসাহের কারণে একটা ভুল হয়ে গেছে, তো এখানে পদত্যাগ করেছেন। এটা আমার মনে হয় যে এই পরিস্থিতিতে এইটাই সবচেয়ে উত্তম কাজ ছিল এবং উনি ওইটা মানে একদম কোনো দেরিও করেন নাই। আমার তো মনে হয় যে উনি বিচারকদের মর্যাদা একটু উপরেও তুলে ধরেছেন একদিকে, যেখানে তিনি বারবার বলছেন যে গভর্নমেন্ট চাপ দিচ্ছে কিন্তু সেই চাপ উনি শুনতে রাজি নন। উনি এই কথা বলেছেন যে ইনশাল্লাহ আমি একটি ভালো রায় দিতে চাই, কোনো তারিখ এগুলির ব্যাপারে তিনি উৎসাহী নেই, সেটা বারবার বলেছেন। স্যার যদি এই প্রসঙ্গে কিছু বলতেন, যে উনি বারবার এই কথাগুলি বলেছেন যে গভর্নমেন্ট থেকে চাপ আছে এবং গভর্নমেন্টের চাপ দেওয়া প্রসঙ্গে যদি স্যার একটু বলতেন। যদি আমাকে জিজ্ঞেস করেন তাই বলবো মানে ভেরি বোনাফাইড, ভেরি সিনসিয়ারলি, অনেস্টলি তিনি এটা করেছেন। তিনি কোনো রকম যে আমি দিতে পারলাম না বলে, এই করলাম না বলে, চাপের ওপর করলাম সে কথা বললেও ওভারঅল তিনি বলেছেন যে এই সিচুয়েশনে আমার কন্টিনিউ করা উচিত না জাজ হিসেবে, এবং জাজেস কন্ডাক্টও সেই কথাই বলে। সেই জন্য জাজেস কন্ডাক্ট আছে যেটা আছে, সেই হিসেবে তিনি রিজাইন করেছেন, খুব ভালো কাজ করেছেন। এবং আমি তো ভাবি অ্যাজ এ মেম্বার অফ দ্য বার যে আমাদের প্রেস্টিজ অনেক এনহ্যান্স করেছেন এই পদত্যাগ করে। পদত্যাগ না করলে বরঞ্চ আমাদের অনেক সম্মুখীন হতে হতো, অনেক ক্রিটিসাইজ। স্যার ভাই, আপনি যদি সরকারের যে চাপটা, আমরা যদি নিজামুল হক নাসিমের কথাগুলি থেকে দেখি যে সরকারের একটা চাপ আছে, সেই চাপটা বাইরের বক্তব্যের মাধ্যমেও হতে পারে, এইটাকে স্যার ভাই আপনি কিভাবে দেখেন? আমরা সবাই এই রায় চাই, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আমাদের সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা যে এগুলি প্রকাশ্যে বলে বেড়ান, এটা কি উচিত? আপনি যাদের দায়িত্বশীল বলছেন তারা অনেকেই চরম দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছেন বারবার, একবার না বারবার। যদি চাপের এইভাবে চাপ দিয়ে থাকেন, ইমোশন দিতে হবে, এই চাপটা দেওয়াটা সমীচীন হয়েছে বলে মনে করি না। কারণ সকলের প্রত্যাশা, আমিও প্রত্যাশা করি এই বিজয়ের মাসে একটা রায় হোক, এমন প্রত্যাশার বিষয়, চাপের বিষয় নয় এটা। স্বাধীন মালিক, আপনি ওখানে যেটা মানে কথা হচ্ছে সরাসরি যেটা বললেন যে আমরা যারা দায়িত্বশীল বলছি, সেটা আমি বলবো আগে যোগ করবো তথাকথিত দায়িত্বশীল, কারণ ওরা একদম দায়িত্বহীনের মতো ব্যবহার করছেন। এবং যে চাপের কথা আসছে এটা যদি সরাসরি বিচারপতিকে বলে থাকেন এখানে হলে, তাহলে তারাও তো সাংঘাতিক, শুধু অনৈতিক না, আমি বলবো যে তারাও এই যে মিসকন্ডাক্টের ব্যাপারে ইকুয়ালি জড়িত। কিন্তু এখানে মানে যেটা বোধহয় মানে যেটা বলা বাহুল্য যে বিচারপতি যেই নৈতিকতা দেখিয়েছেন ভুল হওয়ার পরে, ওই ধরনের নৈতিকতা তো আর আমরা রাজনীতিবিদদের কাছে আশা করতে পারি না, তাহলে তো দেশের চেহারাটাই অন্যরকম থাকতো। তাহলে তো মনে হয় যেহেতু বিচারক পদত্যাগ করেছেন, যে তিনি একটি মিসকন্ডাক্ট করেছেন বলে, তো যিনি চাপ দিয়েছেন তারও তো এটার কোনো একটা দায়িত্ব নেওয়া উচিত, কিন্তু সেরকম দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে তো সেরকম দায়িত্ব পলিটিশিয়ানরা কেউ কি নেয়? এটা তো সেরকম আমাদের দেশে যদি সেই রকম রাজনীতি হতো তাহলে তো আমাদের আনন্দের মানে উই শুড হ্যাভ বিন প্রাউড অফ সাচ সিচুয়েশন। আমাদের তো সেই ডেমোক্রেসি, সেই রুল অফ ল, সেই ফান্ডামেন্টাল রাইটস, সেই হিউম্যান রাইটস, এগুলো তো আমার জন্য একরকম, আপনার জন্য একরকম। সব সরকারের আমলে একই জিনিস, যারা অপকর্ম করে তাদের দলের লোক হলে তাদের আশ্রয় দিয়ে, ছায়া দিয়ে একেবারে বিষবৃক্ষ তৈরি করে দেয়। মেরেছে বিশ্বজিৎকে, দেখছে পুলিশ বলছে কাউকে এখানে অ্যারেস্ট করতে পারেনি, কি আশ্চর্য দেশ, বলছে ঘুরে বেড়াচ্ছে, পত্রিকায় ছবি ছাপা হচ্ছে, পরিচয় দেওয়া হচ্ছে, তারপরও স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, পুলিশ বলছেন এদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা এই কোন 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 দেশে আমাদের বসবাস? স্যার ভাই, এদের রক্ষা করে লাভ কি হয় সরকার? মানে এরা তো সরকারের যেটুকু ক্ষতিটাই তারা করে, আখেরে সরকারের ক্ষতি হয়, সব সরকারের আমলে একই কাজ হচ্ছে, একই ক্ষতি হচ্ছে। ওইটা থেকে যদি অন্য হবে, সাপের মৃত্যু হয় সাপের হাতে, সাপে মারে ওজা। এইসব লোককে মানে কথা আমি আপনি তো রক্ষা করব না, তখন তার থেকে যেটা আমাদের বড় প্রশ্ন আসছে যে এইসব লোককে যারা রক্ষা করে কিরকম লোক হলে এইসব লোককে রক্ষা করার মতো কথা বলবে, পদক্ষেপ নেবে। এটা তো যারা রক্ষা করছে, রক্ষা করেও কিন্তু এই ধরনের লোক না হলে তো রক্ষা করবে না, মানে খারাপ লোককে তো আর ভালো লোক রক্ষা করবে না। তো এই জন্য এটা থেকে ওই যারা রক্ষা করছে, মানে তারা যেসব কথাবার্তা বলছে তাদের সম্পর্কে তো মানে আরো বড় প্রশ্ন উঠে আসছে। স্যার, একটা প্রশ্ন আমাদের অনেকেই করেছেন, যে সেই প্রশ্নটার মানে সামারিটা অনেকটা এরকম, যে আমরা দেখেছি যে 4 দলীয় জোট সরকার সময় বঙ্গবন্ধুর হত্যা মামলাটা ঝুলেছিল, কোনো কারণে সরকার পরিবর্তন হলে কি যুদ্ধ অপরাধ বা মানবতা বিরোধী অপরাধের মামলাটাও মানে ঝুলে যাবে? প্রথমত বঙ্গবন্ধুর মামলা ঝুলেছিল কেন?
অ্যাপিলেট ডিভিশনে অতিরিক্ত জজ নিয়োগ করতে হইতো? না, মোটেই না। হয়েছিল ইনডেমনিটি করেছিল পার্লামেন্ট এর ভেতরে, কনস্টিটিউশন ঢুকিয়ে সেটা দিয়েছিল। 2006 সালের পরে, মানে পরে 2006 সালের ঘটনার কথা বলছি। 2001 সালের পরে, 2001 সালের পরে 5 বছর একদিনও মামলাটি অ্যাপিলেট ডিভিশনে মানে বিচারক পাওয়া যাচ্ছে না, খালি হয়ে যাচ্ছিল। বিচারক পাওয়া যাচ্ছে না, বিচারক অ্যাডহক ভিত্তিতে যেটা নিয়োগ দেওয়ার কথা স্যার আপনিও বলেছিলেন সেটা করা করেছিল যে ইনডেমনিটি ক্রস করেছিল, সেখানে তর্ক উঠলো যে whether that is a part of the constitution or that is a mere law. আমি বললাম মেয়ার ল ইজ পার্ট অফ দ্য কনস্টিটিউশন। পার্ট অফ দ্য কনস্টিটিউশন 2/3 মেজরিটি লাগে, মেয়ার ল হলো 1/3 সিম্পল মেজরিটি। তারপরে এই নিয়ে তর্ক হলো, মিটিং হলো, সব হলো। ফাইনালি আমার অপিনিয়নটা প্রিভেল করলো, হাইকোর্টে গেল, হাইকোর্ট আমারটা রাখলো, সুপ্রিম কোর্টে গেল, সুপ্রিম কোর্ট আমারটা রাখলো, তারপরে বিচার শুরু হলো। জি। না ওই আমরা যদি অ্যাপিলেট ডিভিশনের মামলাটার কথা ধরি, যে এইটা অ্যাপিলেট ডিভিশন আসলে মানে সুপ্রিম কোর্ট আমারটা রাখলো, তারপরে বিচার শুরু হলো। জি। না ওই আমরা যদি অ্যাপিলেট ডিভিশনের মামলাটার কথা ধরি, যে এইটা অ্যাপিলেট ডিভিশন আসলে মানে সেটা তো অ্যাপিলেট ডিভিশনের সে অ্যাপিলে জাজ পাওয়া যায় না, জাজ পাওয়া যায় না তিনজন বিচারক। এটা কি মনে হয় যে এই কোনো কারণে সরকার পরিবর্তন হলে এই ট্রাইব্যুনাল বা এই মামলা? দেখেন, আমি বুঝি না, টুডে আর টুমরো ইউ উইল বি পানিশড। বিচার কখনো বিচার হয়নি এমন কেউ বলতে পারে যে মানুষ অপরাধ করেছে বিচার হয়নি? আজকে, কালকে, পরশু যে কোনো একদিন হবে, তবুও মানুষ পালাবার চেষ্টা করে, কোনো রকম আইনের ফাঁক দিয়ে পালাবার চেষ্টা করে। এইটি হচ্ছে মানুষের স্বভাব। আর আমরা লয়াররা বেঁচে থাকলে আমরা আবার সেটাকে সাহায্য করি। এইটার ব্যাপার অন্তত এই মানে হ্যাঁ, বঙ্গবন্ধু থেকেও মানে আমার মনে হয় এইটারও পক্ষে যে জনমত কোন অংশেই কম না, আমার ধারণা যে আরো বেশি, অনেক বেশি, বিশেষ নতুন প্রজন্মে। অতএব সরকার যদি ধরে নিই আপনার কথা, সরকার পরিবর্তন হলেও এই বিচারের ব্যাপারে আমার মনে হয় যে কোনো সরকার বাদ সাধতে পারবে না। বাদ সাধলে তখন ওই সরকার নিশ্চয়ই বুঝবে যে তাদের অনেক বেশি মূল্য দিতে হবে। অতএব যদি ধরে নেই যে বিচার এই পর্যায়ে গেল, আপিল বিভাগে গেল, আমি 5 বছরও পারবে না, এই বিচারে পারবে। ভাইয়ের সঙ্গে সম্পূর্ণ একমত যে জনরোষে পড়তে হবে। এই ইস্যুটি এত সেন্সিটিভ, এই জনরোষকে আগামীতে যে নতুন সরকার আসে সেই জনসার থেকে সে রেহাই পাবে। তার মানে যদি কেউ মনে করে থাকে কোনো মতে এই 1 বছর ভাঙচুর গন্ডগোল করে কোনো মতে বিচারটা দীর্ঘায়িত করলেই তারা বেঁচে যাবে, এরকমটি হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমরা একটা বিরতি নিচ্ছি, অতিথির সঙ্গে তারপর আরো কথা হবে। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব শাহদ্বীন মালিক, আপনার কাছ থেকে যদি শুরু করি, যে ট্রাইব্যুনালের পরবর্তী বিচারক যিনি হবেন তার জন্য কি বিষয়টি আরো অনেক বেশি কঠিন হবে না? মানে কি হবে? অবশ্যই কঠিন হবে আরো এই কারণে, যেটা একটু আগে আমরা বলছিলাম যে এই যুদ্ধাপরাধের বিচার তো এটার মানে প্রতিদিন হয় না, এটা খুনের বিচার না, বা চুরির বিচার না, বা বাড়ির মামলা না। অতএব যেই বিচারকই আসুক তা কেন, তার জন্য এটা প্রথম হবে, এই আইনটা তাকে পড়তে হবে। কারণ আমরা তো যে এই বিচারে সরাসরি জড়িত না, সেই আইনে এই আইন পড়ে নাই, আন্তর্জাতিক আছে। অতএব এটা তার জন্য কঠিন কাজ হবে। এবং ওইটা বিবেচনা করে আমি বলবো যে সরকারের এখন মানে খুব চিন্তা ভাবনা করে, সেটা যে সবাই এখানে দল দেখার তো কোনো ব্যাপার নাই, চিন্তা ভাবনা করে যে একজন দক্ষ, অভিজ্ঞ, সব দিক দিয়ে পারদর্শী ওরকম একটা ব্যক্তিকে যাতে এখানে বসান। যে এখানে কেউই, এটা যেটা বলছিলাম, যেহেতু এটা বিচার হয়নি, কেউ আমরা এই আইনটা জানবো না, কিন্তু যেই ব্যক্তি মানে তাড়াতাড়ি এই আইনটা জানতে বুঝতে পারবেন, এবং এটা যে নুরেমবার্গ থেকে শুরু করে আন্তর্জাতিক যেগুলি, ওগুলো তাকে জানতে বুঝতে হবে। এবং এগুলি এখন অনেক সহজেই যেটা মানে পাওয়া যায়, ইন্টারনেটে সবকিছুই পাওয়া যায়। এবং তারও যদি সাহায্য সহযোগিতা নিতে দরকার হয়, এবং দরকার হওয়াটা খুব বেশি অস্বাভাবিক কিছু না, কিন্তু ওইটা নিয়ম অনুযায়ী অ্যামিকাস কুরি ডেকে বা সরকারকে যদি মানে বলে যেটা মানে ফর্মালি করা উচিত। কিন্তু বারবার যেটা বলবো যে সরকার যাতে নতুন বিচারক নিয়ে নিয়োগের ব্যাপারে দক্ষতা, পারদর্শিতা থেকে গুরুত্ব দেন, দলীয় মানে বিবেচনায় না করেন। স্যার ভাই, এই প্রসঙ্গে আপনি কি বলবেন? ট্রাইব্যুনালের নতুন বিচারক, আমি বলবো যে যিনি নতুন আসবেন, দায়িত্ব নেবেন, এটা কঠিন কাজ হবে তার জন্য। কারণ যেটা হ্যাঁ কঠিন কাজ হবে, তাকে সতর্ক থাকতে হবে। এবং আমাদের যেটা বললেন শাহদ্বীন মালিক ভাই, যে আমাদের অভিজ্ঞতায় কিন্তু নাই এই ধরনের বিচার কার্য করাটা। সুতরাং সকলে যদি এটা নতুন অভিজ্ঞতা, কারণ একটা ভালো জিনিস হচ্ছে যে এটা পুরো বিচার প্রক্রিয়া এ পর্যন্ত আমরা যা দেখেছি তাতে সাধারণ মানুষ মানে জানে যে একটি অপরাধমূলক কাজ হয়েছিল, এটি ঠিক আছে। কিন্তু এটার সময় আমার যেটা দুঃখ লাগছে যে এটা একটু প্রলম্বিত হলেও হবে, কিন্তু আমরা আশা করব সরকার এমন লোককে এই দায়িত্ব দেবেন
তার নিজের লোক বলে কথা বলা হয় না, নিজের লোক দিলাম, নিজের লোকের দরকার নাই, এখানে একজন দক্ষ লোক দরকার আছে। আশা করবো সকল জায়গায় দক্ষ লোক হয়ে যাবে। স্যার, হাইকোর্টের যারা এখন বিচারক আছেন তাদের বেশিরভাগই আপনি জানেন, চেনেন, তাদেরকে কাজ করতে দেখেছেন। আপনি কতটা আশাবাদী যে এরকম একজন ভালো লোক পাওয়া যাবে? এবং আমি বলবো যে বর্তমান সরকার যে এই অ্যাটেম্পটা নিয়েছে এদের বিচার করার জন্য, এইটি কিন্তু বড় কথা। এতদিন ধরে তো হয় নাই, কত বছর হয়ে গেল? 42 বছর। তাহলে তো সেই যে বর্তমান সরকার যে এই চেষ্টাটা করছে এবং সিরিয়াসলি চেষ্টা করছে, সেইটার জন্য বর্তমান সরকারকে আমি ক্রেডিট দেই। আর ভালো বিচারক পাওয়া যাবে, যে সত্যিকারের ভালো বিচারক, সে এদিকেও যাবে না ওদিকে না, সে বিচার অ্যাকর্ডিং টু ল সে করবে। সারোয়ার ভাই বলছিলেন যে নিজের লোক নিয়োগ না দিয়ে একটা দক্ষ লোক নিয়োগ দিলেই নিজের লোক আচ্ছা, আমাদের দুঃখজনক অভিজ্ঞতা সেটা। এখানে তো ওই মানের ব্যাপার একটা কথা হঠাৎ মনে হলো রে, ব্যক্তিগত স্যার ইয়ে হতো যে এই বিচার প্রক্রিয়া মান সম্পর্কে যে কথা উঠছে, একটু মনে আছে নিশ্চয়ই যখন ওই যে জেরা করার প্রশ্ন আসছিল, এই যুদ্ধাপরাধে যারা অভিযুক্তদের জেরা করার জন্য এই যে বিচারপতি নাসিম সাহেব যে অর্ডারটা দিচ্ছিলেন যে ওই যে একটা সেফ হাউসে তার আইনজীবী আত্মীয় স্বজনের উপস্থিতিতে জেরা করতে হবে, একজন দুইজনের ব্যাপারে তো বলেছেন যে জেরা করার আদেশ দিয়েছিলেন বাড়িতে বসে। তো আমাদের কোনো মামলায় কোনো অভিযুক্ত এইভাবে মানে বন্ধু বান্ধব পরিবেষ্টিত হয়ে আইনজীবীদের উপস্থিতিতে জেরা করার সৌভাগ্য কারো হয় নাই। এবং এইটা নাসিম সাহেব দিয়েছিলেন বিকজ আমরা একটা মামলা করেছিলাম 2003 সালে ওই ব্লাস্ট বনাম বাংলাদেশ, এবং তো ওখানে ওই যে পুলিশ যে নিয়ে জেরা করে, রিমান্ডে নিয়ে যে জেরা করে, হামিদুল্লাহকে ওইটা যারা ওখানে যে অনেক ধরনের মানে বেআইনি কাজ হয়, তো এইটা যাতে না হয়। এবং ওই মামলা হাইকোর্টে কিন্তু মানে আইনজীবী ছিলেন, একজন আইনজীবীদের মধ্যে একজন ছিলেন ডক্টর কামাল হোসেন ছিলেন, আর এই তখনকার আইনজীবী নিজামুল হক নাসিম ছিলেন। তো যেই মামলায় উনি লড়েছেন এবং এই মানে অভিযুক্তদের যাতে নির্যাতন না করা হয়, অভিযুক্তদের যাতে মানে ভদ্রভাবে জেরা করা হয়, উনি বিচারক হয়ে মানে যখনই সুযোগ পেয়েছেন তখনই কিন্তু ঠিক ওই একইভাবে, যদিও ওই মামলাটা অ্যাপেল ডিভিশনে আটকে আছে, কিন্তু ওইটা উনি এনশিওর করেছেন। এবং এটা আমাদের দেশে যে বলে আর কোন মামলার কোনো অভিযুক্ত, এখন এই মির্জা ফখরুলকেও যে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে, কেউই পায় নাই, কিন্তু ওই যুদ্ধ অপরাধের অভিযুক্তরা কিন্তু ওই সুবিধাটা পেয়েছে। স্যার, আপনার কাছে যদি আজকের আলোচনার উপসংহারটা শুনি স্যার, শেষ কথায়। না, এই সমস্ত আলোচনা করে কোনো লাভ নেই। আমরা যত আলোচনাই করি, সরকার যেই আসুক সরকার সরকারের মতনই চলবে, বেসরকার আদার সাইডের মতন চলবে। কেউ কি আমরা এত কথা বলছি, সারাদিন টেলিভিশনে টেলিটক হচ্ছে, কেউ শুনেছে কোনো কথা, সেটাকে কেউ ফলো করেছে? করে নাই। তবে আমি বলবো যে এতদিন যুদ্ধ অপরাধে বিচারের যে চেষ্টা চালাচ্ছে এই সরকার, তার জন্য আমি সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাই। তারপরে বিচার যাই হোক, আপনার লোকে জানুক যে এই ধরনের অপরাধ করলে একদিন না একদিন তাদের বিচার হবে। এবং বিচার বলতেই যে এদেরকে কনভিক্ট হবে তা না, অ্যাকুইট হতে পারে, কিন্তু বিচারের সম্মুখীন তাদেরকে হতে হবে। এবং বিচার কেউ এড়াতে পারে না, যেটা আপনি বলছিলেন। আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য ব্যারিস্টার রফিকুল হক, জনাব গোলাম সারোয়ার, জনাব স্বাধীন মালিক, আপনাদের অনেক ধন্যবাদ। দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।